সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি আমাদের রাউন্ড দ্য উইকেট। আপনারা নিশ্চয়ই জানেন যে চলছে বিপিএল এবং বিপিএলের জমজমাট আসর আসলে চলছে। আমরা গত রাতেও আমরা দেখেছি যে কি দুর্দান্ত একটি খেলা হয়েছে। তো আজকেও আমরা বিপিএলকে একটু নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে যথারীতি শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় আমাদের রাকিবুল ভাই আছেন। রাকিবুল ভাই স্বাধীনতা পদকপ্রাপ্ত এবং একজন বীর মুক্তিযোদ্ধা। রাকিবুল ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। সেই সাথে আছেন আবু হুরায়রা তামিম, আমাদের সাথে আছেন আজকে এক্সপার্ট হিসেবে। এছাড়াও আমরা কিছু বিপিএল, কিছু স্পোর্টস নিয়েও আমরা কথা বলতে চাই। তো সব কিছু মিলিয়ে যেটা হবে, আসলে আমরা বিপিএলকে একটু অ্যানালাইসিস করতে চাই। রাকিবুল ভাইকে দিয়ে শুরু করতে চাই। রাকিবুল ভাই, গত রাতের ধুমধুমার ম্যাচ আপনার কাছে টেকনিক্যাল দিক থেকে আপনার কেমন লেগেছে বিষয়টা? অ্যাবসলিউটলি, মানে অ্যামেজিং ম্যাচ। মানে ক্রিকেটটা আমরা চাই এরকমই হোক। মানে শেষ ওভার পর্যন্ত একটা উত্তেজনা ছিল এবং 2 ওভার আগে তো বলাই হচ্ছিল যে খুলনা হয়তো জিতে যাবে। কিন্তু ক্রিকেটকে বলা হয় না যে গেম অফ গেট আনসার্টেনিটি, কখন কি হবে। এবং আর টি-20 এমন একটা ভার্সন অফ দ্য গেম, ইউ লুজ 1 ওভার, ওটার রিকভারি করতে করতে কিন্তু অনেক পিছিয়ে যায় একটা টিম। এবং কালকে আমরা শেষ বলে আমরা সেকেন্ড ফাইনালিস্টকে পেয়ে গেলাম। অ্যাবসলিউটলি, যেটাকে বলে ইংরেজি ভাষায় দ্য নকআউট পাঞ্চ ওয়াজ গিভেন বাই আলিস। 4 রান দরকার, একটা বল বাকি, 3 রান হলে হয়তো সুপার ওভার দেখতে পেতাম আমরা। সেই সুযোগ আলিস দেয়নি এবং এই আলিস কিন্তু ইনজুরি হয়ে মাঠের বাইরে ছিল। 7 উইকেট পড়ার পরে 8 উইকেট পড়ার সে আসলো এবং দ্য কারেজ হি শোড। এবং তারপরে তার টিমের জন্য যেমন সে দলকে জিতিয়ে যে কাজটা করেছেন, মানে ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। আমি মনে করি ক্রিকেট কালকে জয়ী হয়েছে। এবং দর্শক যেমন আন্দোলিত, উত্তাপ ছিল মাঠে অনেক, টিভির লক্ষ লক্ষ দর্শক দেশের বাইরে সবাই এনজয় করছে। উই হ্যাভ বিন গেটিং লট অফ ইনফরমেশন, ফিডব্যাকস আসতেছিল। তো আমি অ্যাজ এ টুর্নামেন্ট টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান, আমি তো সবচেয়ে খুশি এরকম ম্যাচ দেখতে চাই। আর হোপফুলি ফাইনালটাও যদি এরকম হয়, তা নাথিং লাইক দ্যাট। ইনশাল্লাহ আমরাও আশা করছি যে ফাইনালটা অনেক উত্তেজনা থাকবে ফাইনালে। রাকুল ভাই, যেই জায়গাটায় আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে কেন শেষ ওভারটা হোল্ডারকে দেওয়া হলো না? মিরাজের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখবেন? না, আমি আপনাকে মিরাজের সিদ্ধান্তের আমি কোনো ভুল দেখছি না এখানে। বাট হোল্ডারের কারণেই কিন্তু ম্যাচটা হেরেছে। হোল্ডারকে যখন বোলিং করানো হলো বোধহয় 18তম ওভারে 13 রান দিয়েছিল। 13 রান। তো দ্যাট ওয়াজ ওই সময় যদি সে হোল্ডার, কারণ হোল্ডার ইজ নট ইন দ্য রাইট গ্রুপ, সে কিন্তু খুব বেশি খেলার মধ্যে নাই এখন। তারপরেও ক্রিকেট ইজ এ ফানি গেম, ইউনো। বাট আপনি বলছিলেন যে শেষ বলে কেন ওই মুশফিককে কেন দিল? ও কিন্তু গত এক সপ্তাহ খেলেনি বা তারও একটু আগে প্রথম থেকে। বাট হি ইজ এ ট্রিমেন্ডাস বোলার। সে খুব ভালো বোলিং করে তার দলকে কিন্তু সাহায্য করেছে খুলনাকে, এই জায়গা পর্যন্ত এনেছে কিন্তু তার বোলিংয়ে। ইট ইজ নট এক্সপেক্টেড বাই দ্য ক্যাপ্টেন, এবং তাকে সে স্টক বোলার হিসেবে রেখেছে যে ফাইনাল ওভারটা যে দরকার ওকে তো করাবো। অ্যান্ড হি ডিড দ্যাট। বাট আনফর্চুনেটলি আমরা এক চোখে দেখছি পুরো ব্যাপারটা। আমরা কি আর এক চোখে ব্যাটার অ্যালিসের ক্রেডিট দিব না? সে যে ব্যাটিংটা করলো, ওই সময় যে নার্ভটা লাগে ওখানে, সেই স্ট্রং নার্ভ, বিকজ ডু অ্যান্ড ডাই সিচুয়েশন, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকে গিয়েছিল। অ্যান্ড ফ্রম দেয়ার হি জাস্ট টুক দ্য গেম অ্যাওয়ে, মানে ফ্রম দ্য লিপ অফ দি খুলনা টিম। খুলনা টিমের রানের একটা আমার কাছে মনে হয়েছে যে প্রথম 10 ওভারের রান খুব কম ছিল, সেই তুলনায় পরের 10 ওভারের রান মোটামুটি একটা জায়গায় গিয়েছে। কিন্তু খুলনার গতকালকের ম্যাচের পিচ যা বলছে তাতে বোধহয় খুলনার আরও একটু বেশি রান বোধহয় করা উচিত ছিল বলে আমার কাছে মনে হয়েছে। দ্য 10 ওভার মেড লট অফ ডিফারেন্স। ওই 10 ওভারে কিন্তু কম রান করে ফেলেছে খুলনা। খুব উইকেট যে পড়ে গেছে তাও না। এটার কারণ 2টা। একটা আপনি বলেছেন যে উইকেটে একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল, দেয়ার ওয়াজ এ সফটনেস অন দ্য উইকেট, যার জন্য বল টার্ন করেছে। দেখবেন আলিস যখন বল করেছে লেগ স্পিন, দেয়ার ওয়াজ টার্ন, ওটা এক্সপেক্টেড ছিল না। বাট আস্তে আস্তে ড্রাই হয়েছে। পরে যে ওই মেকআপটা করতেছে তাদের, যেখানে আমি মনে করি
15 থেকে 20 রান শর্টেজ ছিল। ছিল। আমার কাছেও তাই মনে হয়েছে, এবং সেই কারণে বলাররা যে প্রথম 10 ওভারের যে অবদান বলারদের, ওটা বলতে হবে, সেটাও তারা এক্সপ্লয়েট করেছে উইকেটটা। এক্স্যাক্টলি। তামিমের কাছে জানতে চাই আপনার মতামত, যেই জায়গাটাতে আসলে কোথায় খুলনা ভুল করলো এবং কেন চিটাগং ফাইনালে? আপনারা বলতেছেন যে 18তম ওভারে হোল্ডার 13 রান দিয়েছে, হোল্ডার এই ম্যাচটা হারিয়েছে। একটা টি-20 ম্যাচে 13 রান হতেই হোল্ডার পারে। হারায়নি, আমরা বলতে চেয়েছি যে হোল্ডারকে কেন ইউজ করা হলো। হ্যাঁ, আমার কথাটা সেখানেই যে আসলে ক্রিকেট ম্যাচে শুধু আপনার ভালো বল বা ভালো ব্যাট করলেই হবে না, আপনার একটা অভিজ্ঞতা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। যে শেষ ওভারটা আমার মনে হয় যে মেহেদী হাসান মিরাজ যদি শেষ ওভারটা হোল্ডারকে দিত, ম্যাচের সিচুয়েশনটা বা চিত্রটা অন্যরকম হতে পারতো। তার অভিজ্ঞতাটা সেখানে কাজে। 1 ওভারে 13 রান দিয়েছে, তার মানে পরের ওভারে 13 রান দিবে, সেটা কিন্তু না, সেটা কিন্তু হয় না ক্রিকেটে। বা হতেও পারে, বা 13 রানের জায়গায় 20 রানও হতে পারে, সেটা অন্য জিনিস। বাট আমি মনে করি যে মুশফিকের চেয়ে হোল্ডার এগিয়ে ছিল, হোল্ডারকে দিলে ম্যাচটার চিত্রটা ভিন্ন হতে পারতো আমার মনে হয়। আপনি ব্যাটিংয়ে হেটমায়ারের কথা কি বলবেন? ব্যাটিংয়ে হেটমায়ার আপনি দেখেন যখন 42 রানে 4 উইকেট পড়ে গেল খুলনার, এবং আপনি যেটা একটু আগে বললেন যে প্রথম 10 ওভারে, আমি 11 ওভারে দেখলাম যে তাদের 50 মতো রান কাছাকাছি। তো তারপরে ব্যাটিংয়ে হেটমায়ার যে ঝড়টা তুললো, ব্যাটিংয়ের ঝড়টা, আসলে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান, একজন তারকা ব্যাটসম্যান আসলে এভাবে হয় না, তাদেরকে পারফর্ম করেই কিন্তু তারকা হতে হয়। হেটমায়ার কিন্তু পরীক্ষিত তারকা, এবং এই কোয়ালিফায়ারের জন্যই তো সে আসছে, আয়েশা সে কিন্তু তার যোগ্যতা প্রমাণ দিয়েছে। সে কিন্তু আপনার 33 বলে 63 রান করেছে, তার সেই রানের সুবাদেই কিন্তু একটা বড় স্কোর করতে পারছে আপনার খুলনা, যেটা ফাইটিং স্কোর হয়ে গেছে পরে। সেইখানেও যে প্রথম 10 ওভারের যে শটটা রয়ে গেছে, সেটা কিন্তু পরবর্তীতে আর কেউ মেকআপ করতে পারেনি। যত দরকার ছিল, মানে মেকআপ করছে তারা 60-70%, বাট 100% পারেনি। এখন যদি মেকআপ করতে 100% মেকআপ করতে হতো, তাহলে 180+ রান করতে হতো। 180+ রান হলে কিন্তু চিত্র অন্যরকম হতে থাকে বঙ্গবন্ধু পিচে। মেহেদী হাসান মিরাজকেও কৃতিত্ব দিতে হবে, সে কিন্তু ভালো ফাইট করেছে, লাস্ট বল পর্যন্ত খেলাটাকে নিয়ে গিয়েছে, তার অধিনায়কত্ব দিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ক্যাপ্টেন মিরাজ ইজ অলমোস্ট দ্য বেস্ট ক্যাপ্টেন। আমার কাছে মনে হয়েছে যে তার গত 3-4টা খেলার অ্যানালিটিক্স, তার মাঠ রিডিং করা বা বলার ব্যাটসম্যানকে রিড করতে পারা, এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে ও অনেক দূর এগিয়েছে। আসলে এই জায়গাটাতে ম্যাচুরিটি, যেই জায়গাটা আমরা বলছি আর কি। আসলে মিরাজ কিন্তু পরীক্ষিত। এখানে একটু অ্যাড করে দিব তামিম। হ্যাঁ, মিরাজ স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ ক্যাপ্টেন। এটাই আমি বলতেছিলাম আর কি, এখন যে অনূর্ধ্ব-19 ক্যাপ্টেন ছিল, আন্ডার-15 ক্যাপ্টেন, আন্ডার-17 ক্যাপ্টেন, ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 ক্যাপ্টেন। রাইট। কাজে ওর ওই গ্রো আপটা, ওই ম্যাচুরিটিটা, ক্যাপ্টেন্সি এবং ক্রাইসিস মোমেন্টে কীভাবে মেলে ধরতে হয়, এটা তার ছিল। আরেকটা বিষয় হলো, মিরাজ কিন্তু সাহসী ক্রিকেটার। মিরাজ কিন্তু অলওয়েজ ফাইট করে, এবং সে কিন্তু জেতার জন্য খেলে অলওয়েজ। তার কিন্তু নেগেটিভ কোনো সাইড নেই যে আমি ড্র করবো বা এই পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো, সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। সে জেতার জন্য খেলে এবং সাহসী সিদ্ধান্ত। আপনি দেখবেন বিপিএলও দেখবেন, ও কিন্তু অনেক ম্যাচে ওপেনিংও চলে আসছে। তার মানে যখনই রান বেশি ছিল তখন সে ওপেনিং, মানে সে দায়িত্ব নিয়ে কিন্তু খেলতেছে। শুধুমাত্র অধিনায়ক তাই না, যে একজন ব্যাটসম্যান, একজন বলার যখন ক্রাইসিস মোমেন্ট, তখন বলিংও চলে আসছে, মানে ব্রেক থ্রু এনে দিয়েছে। এগুলো কিন্তু তার মধ্যে আছে। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার একটা ক্যাপ্টেনের জন্য। চিটাগংয়ের বোলিং নিয়ে কি বলবেন? চিটাগং বোলিং তো আসলে ভালোই হয়েছে। আপনি যেহেতু দেখছেন যে আপনি প্রথম 10 ওভারে তারা যেভাবে চেপে ধরেছিল, সেই ধারাটা তারা ধরে রাখতে পারেনি। বাট টি-20তে সেটা ধরে রাখা যায়ও না। আপনার 167, এটা মানে খুব বেশি বড় রান না, কিন্তু আপনার 164 এটা মাঝারি একটা স্কোর। তো এটা হতেই পারে। আপনি দেখেন যে আপনার টি-20তে তো 200+ রান হচ্ছে অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলবো যে বলাররা তাদের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে আমার কাছে মনে হয়। রাকিবুল ভাই, যেই বিষয়টাতে আপনার আমি এক্সপার্ট অপিনিয়ন চাই, সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট রংপুর? হঠাৎ করেই রংপুরের এই পতন, এই সিলেট, চিটাগং অ্যান্ড শেষমেশ এসে এই ঢাকার পর্বে। ধন্যবাদ আপনাকে। দেখেন, টি-20 সম্বন্ধে একটা তথ্য আমি দর্শকদের দিতে চাই যারা এই প্রোগ্রামটা দেখছেন। ইটস অ্যান ওপেন গেম। এটাকে বাংলায় বলা হবে একটা উন্মুক্ত খেলা। এই ম্যাচে, এই খেলাগুলোতে
আপনি একটা দুটো ওভার যদি মিস আউট করেন, সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক, ওটা রিকভারি করা ইজ ভেরি ডিফিকাল্ট। নাও রংপুরের যেটা হয়েছে, আরেকটা কথা আছে না, যে একটা আধ্যাত্মিক কথা বা সনাতন কথা, যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। টানা এতগুলো ম্যাচ জিতছে তারা। বাট আমার কাছে মনে হয় তাদের ওই রংপুরে ফেরত যে উল্লাস করা, আনন্দ করা, যে আমরা তো চলেই গেছি, প্রথম দিকে কিন্তু তারা একমাত্র টিম হিসাবে কিন্তু ফাইনালে প্রথম কোয়ালিফাই, মানে লাস্ট ফোরে কোয়ালিফাই করে বসেছিল। ওই মোমেন্টামটা তাদের লস হয়ে গেছে। একটা ট্রেন থাকে, একটা সময় যাবে, আপনি দেখবেন, আপনি এখন উপস্থাপনা করছেন, আপনি এমন একটা সময় আসবে দেখেন আপনাকে আর কোনো স্ক্রিপ্টও দেখতে হবে না কিছু, এটা গড় করে আপনার ভিতর থেকে আসতেই থাকবে। ওই জায়গায় বাধা পড়েছে আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্রিকেটার। ক্রিকেট ইজ এ মাইন্ড গেম, এটা ইজ নট অল দ্য টাইম এ ফিজিক্যাল গেম, নো ওয়ে। আপনার স্কিল লাগবে, টেকনিক্যাল স্কিল। যখন আমরা স্কিলের কথা বলি, টেকনিক্যাল স্কিল, তার স্কিল ভালো ওই প্লেয়ারের, সাংবাদিক এখানে বসে আছে, উনিও বলবেন একই কথা। কিন্তু স্কিলের দুইটা দিক আছে, একটা হলো ফিজিক্যাল স্কিল, আর একটা হলো মেন্টাল স্কিল। যার জন্য আমি বলি ক্রিকেট ইজ প্লেড ফ্রম হেয়ার টু হেয়ার। ইউ নিড কারেজ, স্ট্রং হার্ট অ্যান্ড আইকিউ। বিকজ একটা বল, পেস বলার যখন 130 থেকে 140 কিলোমিটার বেগে বল করে, সেই বলটা পাস করতে সময় লাগে 1 সেকেন্ড। আর এই 1 সেকেন্ডের মধ্যে আপনাকে পজিশন করতে হবে, বলটাকে ছাড়বো কি ছাড়বো না, মারবো কি মারবো না, অল ডিসিশন ইউ হ্যাভ টু মেক। তো এটার জন্য আপনার একটা নিজস্ব ধারাবাহিকতা থাকতে হবে, ব্যাটিংয়ে হোক বোলিংয়ে হোক। তো সেখানে যখন ছন্দপতন হয়ে যায়, যেটা হয়েছে বলে আমরা অনেকেই ধারণা, আমরা আলাপও করেছি, এটা দে লস দ্য মোমেন্টাম। রংপুর, দে আর এ গুড টিম, ভেরি গুড টিম, সব দিকেই আছে, ফরেন প্লেয়ারও তারা নিয়ে আসলো, বা তাদের ফরেন প্লেয়ারও কিন্তু রং সিলেকশন ছিল আমার কাছে। অ্যান্ড্রু রাসেল এক সময় ছিল, বাট উই ক্যানট বিট দ্য এজ। বয়সকে বিট করা যায় না অনেক সময়। তো তার ওই ধারটা চোখে পড়ে নেই। ব্যাটিংও তো আউটই হয়ে গেল, বোলিংও তার হি কুড নট বোল দ্যাট কাইন্ড অফ বল ডেলিভারিজ, যেটা নাকি একটা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারত। So they had to pay heavily for that. But contrary to that, the other team, they played very well. They played their card very well ওখানে। রকিবুল ভাই, এটার সাথে আমি একটু যোগ করি আপনাকে। আসলে যেটা বললেন আপনি, যে শুধু মাঠে ব্যাট বলে লড়াই না, একটা মানসিক গেম। আমার কাছে মনে হয় যে রংপুরের খেলোয়াড়রা যখন আপনার প্রথম দল হিসেবে সেরা 4-এ উঠে গেল, তারা মনে হয় আত্মতৃপ্তিতে ভুগতেছিল। আত্মতৃপ্তিতে ভোগার কারণেই তারা টানা হেরে গেছে, এবং শেষে কিন্তু আপনার প্লে অফে কিন্তু তারা জয়ের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের ওই ধারাটা কিন্তু আর ওই ধারা থেকে, হারার ধারা থেকে বের হতে পারেনি। প্লে অফে জয়ের জন্য ওই কথাটাই আমি বললাম, আপনি যেটা বললেন ওইটাই, মোমেন্টামটা লস করেছে। সেই ম্যাচটা জেতার জন্য কিন্তু আপনার আন্দ্রে রাসেল, টিম ডেভিড এবং জেসন বিন্সকে তারা দলভুক্ত করেছে, কিন্তু তারপরেও কিন্তু মানে কাজে লাগেনি। আমার কাছে মানে আমি জানি না, রাকিবুল ভাই ভালো বলতে পারবেন। আমার কাছে যেই জায়গাটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে, ডু ইউ থিঙ্ক টিম কম্বিনেশন ম্যাটার ফর রংপুর রাইডার্স? আমি জানি আপনি কোন জায়গায় আমাকে নিয়ে যাবেন এখন, যে কয়টা ব্যাটার কয়টা বোলার রাখতে হবে। 6 জনের বেশি ব্যাটসম্যান লাগে না একটা টি-20 খেলাতে। ইটস 20 ওভার, ইটস ম্যাটার অফ 20 ওভার্স। সেখানে আপনার ওই 6 বা 7 বেস্ট অলরাউন্ডার খেলতে হবে, এবং বেস্ট বোলারগুলো আপনাকে রাখতে হবে। যেই টিম টি-20তে দেখবেন যাদের বোলিং ইউনিটটা স্ট্রং, আজকাল যখন টিম সিলেকশন হয় প্রথমে কিন্তু বোলিং ইউনিটটা ঠিক করে, 5টা বোলার আমার কী হবে, স্ট্রাইকিং বোলার্স। কারণ একটা কথা আছে ইংরেজিতে, আমার কথা না, জন স্নোর নাম আমরা সবাই জানি, যে স্বনামধন্য ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার, তার একটা বই আছে। সেই বইতে সে বোলারদের উদ্দেশ্যে, পেস বোলারদের বা সব বোলারদের উদ্দেশ্যে বলেছে যে তোমরা ডোন্ট লুজ হার্ট। ক্রিকেট কিন্তু ব্যাটারদের গেম। মানুষ কিন্তু রানের বন্যা দেখতে চায়, হই হুল্লোড় রান দিয়ে ব্যাটারদের কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা হতে থাকে। বাট ডোন্ট ফরগেট, বোলারদেরকে বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ দ্য বোলার্স হু উইন দ্য ম্যাচ। দিনের শেষে কিন্তু এই বোলাররাই ম্যাচ জিতাবে। আপনি 200 রান করেন, কিন্তু আপনার বোলিং ইউনিট ঠিক নাই, ওই 200 রান দেখবেন 1-2 ওভার আগেই টপকে যাবে অপোনেন্ট। তো কাজেই যে আপনার যে বোলিং স্ট্রাকচারের কথা আপনি একটু ইঙ্গিত করেছেন, ইউ আর ভেরি রাইট, অ্যাবসলিউটলি স্পট অন। কম্বিনেশনটা ওইভাবে। এবং শেষের দিকে এসে খুশদিল শাহ চলে যাওয়া,
সেটা এখন এখন এটা রংপুরের উপরে ইম্প্যাক্ট ফেলেছে। অনেক অংশে ইম্প্যাক্টটা ফেলেছে। হি ওয়াজ দ্য ম্যান ইন ফর্ম। সে কিন্তু এই খেলার সবচেয়ে মেইন স্ট্রাইকিং প্লেয়ার ছিল ওদের, এবং কিছু করার নাই। ওই চুক্তি যখন ওরা করে, সাইন যখন করে, বা কনসার্ন বোর্ড যখন তাদের খেলোয়াড়দেরকে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য অনুমতি দেয়, ওখানে বলা থাকে ন্যাশনাল কল হলে তোমাকে কিন্তু ফিরে আসতে হবে। সে ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেল, কল করলো, তো হি হ্যাড টু লিভ। এটা ওদের জন্য একটা সেটব্যাক হয়েছে। তামিম কি বলবেন রংপুরের এই, আমি বলবো ডিজাস্টার, এই ডিজাস্টারের পেছনে ম্যানেজমেন্ট, কোচ, নাকি প্লেয়ারদের কমিটমেন্ট, কোন জায়গায় ঝামেলা? যেখানে এই রংপুরের কোচ নিজেই বলতেছিল যে আসলে কম্পিটিশনটা, ফার্স্ট 11 কম্পিটিশনটা ভেঙে যাওয়ার কুচদির চলে যাওয়ার পরে এটা ভেঙে গেছে, এবং ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। তাদেরকে আরেকটু অনেস্টলি খেলার দরকার ছিল, বিগ হার্ট হওয়ার দরকার ছিল। আসলে সত্যি কথা যে আপনাকে টি-20 খেলতে গেলে আপনার প্রথম 10 ওভারে যে 5টা উইকেট চলে গেছে বা 6টা উইকেট চলে গেছে সেটা চিন্তা করলে হবে না। আপনাকে মনে রাখতে হবে যে আমি খুব বেশি বল পাবো না। টি-20 বলই হলো 120টা, তার মধ্যে আপনাকে চিন্তা করতে আমি যে কটা খেলবো আমাকে বিগ হিটই খেলতে হবে, বিগ হার্ড নিয়ে খেলতে হবে। সেটা কিন্তু আশরাফুল বলেছে। আসলে ম্যাচে যত কিছুই বলেন, আপনি ম্যানেজমেন্ট বলেন, কোচ বলেন, সব কিছু তারা ঠিকঠাক করে দিবে, কিন্তু মাঠের খেলাটা কিন্তু খেলতে হবে প্লেয়ারকে। আপনাকে এটা ঠিক না থাকলে আপনার কিছুই হবে না। ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিতে না পারে, আপনার প্রথম কোয়ালিফায়ারে আমরা কি দেখলাম, তারা 85 রানে অল আউট হয়ে গেল। মাত্র 2 জন ব্যাটসম্যান 2 অঙ্কে পৌঁছতে পারছে, বাকিরা কিন্তু 2 অঙ্কে পৌঁছতে পারে নাই। তো এটাকে আপনি কি বলবেন? অবশ্যই দায়িত্বশীল ব্যাটিং বলবেন না। তো সেটাই কিন্তু আপনার কোচ আশরাফুল বলেছে যে আসলে ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়া দরকার ছিল, এবং বিগ হার্ডেরও দরকার ছিল, তাদেরকে মানে সাহস নিয়ে খেলা দরকার ছিল। এই দুইটা জিনিস হলে আমার মনে হয় যে আরেকটু ভালো করতে পারত তারা। আর রংপুরেরও যে বললাম যে আসলে আত্মতৃপ্তিতে তারা ভুগেছে, সবার আগে আমরা চলে গেছি, আমরা মানে কী বল, অপরাজিত দলের মতোই, অপরাজিত দল হয়েই তারা সবার উপরে ছিল, চলে গেছিলো, এবং তারপর কিন্তু অপরাজিত হার, সবার আগে আবার কিন্তু সেরা 4 লড়াই থেকে কিন্তু এই ফাইনালের লড়াই থেকে কিন্তু বেরিয়ে আসছে। তো ওই আত্মতৃপ্তিতে ভুগলে আসলে চলবে না। আপনাকে বুঝতে হবে যে এটাই আমার শেষ ক্যারিয়ারের শেষ ইনিংস না, আমাকে আরও খেলতে হবে, এর চেয়ে ভালো যত আপনি ভালো খেলবেন আপনাকে আরও অনুপ্রাণিত করবে যে ভবিষ্যতে আরও ভালো করার। যেমন আজকে যদি আমি 55 বলে সেঞ্চুরি করি, আমাকে টার্গেট রাখতে হবে নেক্সট আমি 50 বলে সেঞ্চুরি করব। এইভাবে টার্গেট নিয়ে আপনাকে এগোতে হবে, তাহলে আপনি ধীরে ধীরে আরও উন্নতি করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি 55 বলে সেঞ্চুরি এনাফ, এটা আমার রেকর্ড হয়ে গেছে, ইটস ওকে, আপনার রেকর্ড কিন্তু থাকবে না, পরবর্তী আরেকজন ভেঙে দেবে। তা আপনাকেই চেষ্টা করতে হবে যে আমার রেকর্ডটা যেন আমি ভাঙতে পারি, আমি যেন আমাকে ছাড়িয়ে গিয়ে আমি আরও ভালো খেলতে পারি। তাহলে আপনার কি মনে হয় না যে রংপুর রাইডার্সের যে কালেকশন ফর ওয়ান ম্যাচ, এই টিম ডেভিড বা রাসেল, আন্দ্রে রাসেল যারা আসছে, একটা ম্যাচের জন্য এদেরকে এই মুহূর্তে আনাটা কি খুব রিস্কি ছিল না? অন্য টিমগুলো এনেছে, যাদের এনেছে তারা ক্লিক করেছে, এদের থেকে বেশি ক্লিক করেছে। আরেকটা জিনিস হলো যে আমি খুব দুঃখের সঙ্গে এবং সম্মান রেখে বলতে চাই যে আজকাল যারা টিম করেন, অকশন হয়, সেই অকশনে তাদের প্রত্যেকটা টিম, ধরেন IPL বলেন, বিগ ব্যাশ বলেন, পৃথিবীতে যত ফ্র্যাঞ্চাইজিগুলো আছে এখনগুলো, সেগুলো হচ্ছে, T10 হচ্ছে কিন্তু দুবাইতে, মিডল ইস্টে বড় বড় প্লেয়াররা কিন্তু ওখানে যাচ্ছেন। তাই এটা কিন্তু টাকার হাতছানি। আমি একটা খেলোয়াড়, আমি জানি আমার একটা আয়ু আছে, আমি এত বছর আর খেলতে পারবো, আমার ফিউচার আছে, ফ্যামিলি আছে। তো হি উড লাইক টু গো ফর এ ইভেন্ট, এমন একটা ইভেন্টে যাবে যখন একই সঙ্গে 3-4টা ইভেন্ট হচ্ছে, যেখানে সে বেশি টাকা পাবে বা বেশি অফারিং পাবে। তারপর আমাদের দেশে ধরেন আর একটা সমস্যা, অনেক প্লেয়ার অনেকক্ষণ থাকতে চায় না, বিকজ সোশ্যাল লাইফটা ওরকম পায় না। দের ইজ নো নাইট লাইফ আমাদের দেশে, ডিস্কোথিক নাই, বৈষম নাই, এটা আমাদের দেশে হবে না, কারণ আমাদের এখানে একটা ধর্মবিরুদ্ধ আছে, অনেক আছে, এটা আমরা শ্রদ্ধা করি। 2 নম্বর হলো, আমি যখন টিম বানাবো, তো আমাকে তো বুঝতে হবে যে আমার রিকোয়ারমেন্টটা কী, আর ওই প্লেয়ারটা ফিটনেসটা কী, সে কতটুকু ফিট। আমি তামিমকে আনবো, তামিম ফিট। যত বড় খেলোয়াড় আপনি হন না কেন, ইফ ইউ আর নট ফিট ফিজিক্যালি, আপনি 50 রান করলেন, দেখা গেলো ফিল্ডিংয়ে আপনি 20 রান ছেড়ে দিয়েছেন, তো আপনার মাইনাস হয়ে গেল 20 রান। সো দ্যাট এফেক্টস দ্য টিম অলসো, টিমের উপরে। তো এরা আনলো আন্দ্রে রাসেলকে, সে স্পেন্ড ফোর্স, বুঝছেন না, এক্সপায়ার্ড প্রপার্টি হয়ে গেছে। টিম ডেভিড ইজ ভালো প্লেয়ার, বাট বোঝা গেছে হি ওয়াজ রাস্টি।
তো এই জিনিসগুলো কিন্তু এই হঠাৎ করে প্লেয়ার একটাকে এনে আনাটা যে ইটস নট ইজি, এসে নিজেকে অ্যাডজাস্ট করে, এবং ওই প্রেশারটা থাকে, বড় ম্যাচের একটা প্রেশার আছে কিন্তু খেলার প্রেশারটা, সেই প্রেশারটা কোন নেওয়া। হ্যাঁ, তারা অনেক দিন ধরে খেলছেন, হয়তো এরকম সিচুয়েশনে তারা অনেক পড়েছেন, ফেয়ার এনাফ, বাট মাইন্ড উইল গো। সবসময় আমার বডি যে যাবে, মাইন্ড অ্যান্ড বডির কোঅর্ডিনেশন হইতে হবে। অ্যান্ড্রে রাসেলের ছিল না সেটা, না বোলিংয়ে না ব্যাটিংয়ে। আমি কাছ থেকে দেখেছি তাকে, পরখ করেছি। সুপ্রিয় দর্শক, শুনছিলাম আসলে আমরা বিপিএল নিয়ে, ক্রিকেট নিয়ে, এবং আমাদের এবারকার আসর এবং আসরের আশেপাশে কিছু ঘটনা নিয়ে। এছাড়াও আমরা রাকিবুল ভাইয়ের কাছ থেকে ভবিষ্যৎ নিয়েও, বিপিএল নিয়েও আমরা কিছু জানতে পেরেছি। আশা করি এগুলো আপনাদেরকে সমৃদ্ধ করবে, এবং আমরা রাকিবুল ভাইয়ের পাশাপাশি আমরাও অনেক আশাবাদী যে আসলে বাংলাদেশ ক্রিকেটটা আসলে সেই দিকেই যাচ্ছে। বিপিএল আরও জমজমাট হোক, বিপিএলে আরও আমাদের লোকাল প্লেয়াররা ভালো করুক, এবং আপনারা মাঠে গিয়ে তাদেরকে সমর্থন দিচ্ছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনারা বরাবরের মতোই মাঠে আসবেন এবং ক্রিকেটারদেরকে উৎসাহ দিবেন, তাহলেই তারা ভালো খেলবে এবং আমাদের দেশের নামটা তারা বিদেশে উজ্জ্বল করবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। সেই সাথে আপনারা মনে রাখবেন যে আপনারা মাঠে আছেন জন্যই আজকে ক্রিকেট বাংলাদেশের সবথেকে জনপ্রিয় খেলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনএনকে টিভির সাথেই থাকবেন।